রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগে রসকস নেই, বিয়ের পর তো আরো দূরে। উনি কিভাবে বলবো, ওনাকে কি তোমার উপরে কিছু ছিল? 2-3 মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লাগে আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইটা আবার একটু দমক দিতে হইব। কেমনি বড় একটা মেয়ে তার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাই, আসলে আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী, তো 10:30-11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল, তো এটা ফ্রি দিয়ে তো আবার তলপেটে কামড় দিয়েছে। আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়, হঠাৎ ফোন দিয়ে কয় শোন তোর লাগে একজনের সাথে একটু কথা বলাই দিব, বুঝছো রাহি? পরে আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বলেন। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দি হাফিজ ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি কি জি ভাইয়া বুঝছি, বড় কথা হলো সাবধানে থাকিস, ঠিক আছে? আমি জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে। মানে বুঝাইছে এটা যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ 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 রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন, আপনার মনের মধ্যে শুধু এসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তাহলে কথায় আছে মুখে মধু অন্তরে বিষ। মুখে মধু নিয়ে 20 ঢালা 2 বাপ বেটা 420, 20-20 40 আর দুজন মিলে 840। এমন 2 প্রতারক পিতা পুত্রের ভয়ঙ্কর প্রতারণা নিয়েই আমাদের নতুনভাবে যাত্রা শুরু। নাসির উদ্দিন সাথী জন্মদাতা কিনা সেটা বলা মুশকিল, তবে খাতা কলমে তৌহিদ আফ্রিদির বাবা। খাতা কলমে কেন সেই আলাপে যাওয়াটা ঠিক হবে না, তার চেয়ে নাসির উদ্দিন আমল নামাতেই থামা যাক। নাসির উদ্দিন সাথী এবং তৌহিদ আফ্রিদির প্রতারণার হাতেখড়ি পারিবারিকভাবেই হয়েছে। একসময় নুন আনতে পান্তা ফোড়ানো সাথীর অর্থবিত্তের পুরোটাই জোর জবরদস্তি আর 2 নম্বরি করে কামানো। কাঁথাবালিশ মাথায় নিয়ে লঞ্চে চড়ে ঢাকায় আসার আগে জমি দখলের কৌশলটা সাথী বরিশাল থেকেই অনুশীলন করে এসেছেন। নাসির উদ্দিন সাথীর উত্থানের একমাত্র সিঁড়ি মাই টিভি, কিন্তু সেই মাই টিভি দখলের ভয়ঙ্কর গল্প শুনলে আতকে উঠবেন। নাসির উদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান দাবি করলেও তিনি ছিলেন মাই টিভির একজন কর্মচারী মাত্র। অনুসন্ধানে আমরা বিলকিস বেগম নামে এক নারীর সন্ধান পেয়েছি, যিনি মাই টিভির আসল প্রতিষ্ঠাতা। বিলকিস বেগমের আস্থাভাজন কর্মচারী নাসির উদ্দিন সাথী যেভাবে মাই টিভি দখল করেছেন, সেই গল্প সিনেমাকেও হার মানাবে। নাসির উদ্দিন সাথে আমার পরিচয় ছিল, ও একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে, ও সব জায়গায় সিডি দিত, সব প্রত্যেকটা চ্যানেলে সিডি দিত। ও আমাকে সিডি দিতে আসছে, সিডি দিতে আইসা পরিচয় হয়েছে। তখন ওই যে আসতে যাইতে 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 একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, ভাই বোনের সম্পর্ক। সেই সুবাদে সে আমার চ্যানেলে রয়েছে। ও তো টাকা পয়সা ছিল না, একটা সময় কোনো টাকা পয়সা ছিল না, বড় লোক হয়েছে। মানুষকে বলছে যে আমি মাই টিভির মালিক বলে বলে মানুষকে ঠকায় টাকা নিছে, মালিক বানাবে। কিন্তু ও তো মালিক বানাতে পারবো, মালিক তো আমি বানাতে পারবো, কারণ প্রতিষ্ঠানের মালিক আমি বানাতে পারবো। ও সবার কাছে টাকা নিয়ে আনে, তারপরে এই মালিকগুলো হয়েছে। ওর একটা হাউস ছিল, একটা এডিটর ছিল, জাস্ট একটা একজন এডিটর। মাই টিভি দখল করেও ক্ষান্ত হননি, বিলকিস বেগমকে নানাভাবে হত্যারও চেষ্টা করেছিল নাসির উদ্দিন সাথী। এখনো আমি চলতে পারি না রাস্তায়, ও আমাকে বাইরের দিয়ে মানুষ লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করে, আমাকে ভয়ভীতি দেখায় যে মাই টিভি আপনি চালাবেন না, মাই টিভিতে আপনি আসবেন না, মাই টিভি আমরা চালাবো। তাতেই সব দিকেই লাগায় রাখছে লোকজন, এরকম সন্ত্রাস পার্টি, এগুলো আমাকে হয়রানি করে, এখনো করতেছে। মাই টিভির চেয়ারম্যানের ছেলে পরিচয় দিয়ে সম্ভ্রান্ত বিত্তবান পরিবারের সন্তান হিসেবে হেলিকপ্টারে ঘুরে বেড়ানো তৌহিদ আফ্রিদির পিতা ছিলেন বিলকিস বেগমের স্বল্প বেতনের কর্মচারী। এক সময় যার 10 টাকার জন্যও বিলকিস বেগমের কাছে হাত পাততে হতো। আওয়ামী লীগের ক্ষমতা দেখায়া ডিবি হারুনকে দিয়ে আমাকে অ্যারেস্ট করাইছে। 2 দিন আমি জেলও ছিলাম। বাংলাদেশে যারা অন্যায়ভাবে একটা মিডিয়া একটা সবার কাছে একটা গ্রহণযোগ্য, সেই মিডিয়া নিয়ে সে করছে, প্রতারণা করছে আমার সাথে, মিথ্যা করে সে চালাচ্ছে। সে তার পকেটে ছিল 10 টাকা, সে 2 টাকার মালিক হয়েছে আমার মাই টিভি দিয়ে। আমার উল্টা আমাকে মামলা দিয়ে হয়রানি করে দূরে রাখছে। ও টাকা ইনকাম করে নিয়েছে, আমার প্রতিষ্ঠান ইনকাম করে। পকেটে 10 টাকা না থাকার সাথে আজ হাজার কোটি টাকার মালিক। প্রতারণার মাধ্যমে দখল করা এক মাই টিভির উপর ভর করে সাথীর পরিবারের সবার ঘরে লাল নীল বাতি জ্বলছে, আর অন্ধকার হয়েছে অনেকের ঘর। এলাকায় বিভিন্ন মানুষের বাড়িঘর দখল করে মাই টিভির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে নাসির উদ্দিন সাথী। আমাদের নতুল্লা বাসের জায়গা অমুকর বলিত ভুয়া কাগজপত্র দিয়া, আর আমার 1,03 বছর কিনতে দিয়েছে। অমুক সময় তো আমি ইত্যাদি আমার কেনা জায়গা আমি সব করে রায় পাইছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট
কিন্তু ক্ষমতার প্রতি রায় পাই। বিলকিস বেগমের কাছ থেকে দখল করা মাই টিভির বর্তমান যে ভবনটি রয়েছে সেটিও দখল করা। ভুক্তভোগী ব্যক্তি আইনজীবী হবার পরেও সাথে সাথে পেরে ওঠেননি, কারণ টাকা আর সন্ত্রাসী বাহিনীর দাপটে দিব্যি জবরদখল করে রেখেছেন ভবনটি। 2012 সালের শেষ দিকে আইসা, নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আইসা এই নাসিরউদ্দিন সাথী মাই টিভি লোকজন নিয়ে আসে আমাদেরকে এইখানে বলে যে এটা তার জায়গা, এই জায়গা তার, সেই জায়গা ইয়াগোজ পাওয়ার অফ অ্যাটর্নি করছে, এই জায়গার মালিক সে, এইসব করতেছে। হ্যাঁ, তো আমরা তো এইসব বুঝি নাই। আসলে এর আগে সে ঘটনা যা ঘটাইছে এটা হলো গিয়া যে ওই 2012 সালের নভেম্বর মাসে 6 তারিখ সে ওই 521-22 দাগে ওইখানে সে জায়গাটা দখল করতে গেছিল, দখল করতে পারে নাই। হ্যাঁ, দখল করতে পারে, পরে সে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করছে, ওরা ওই রামপুরা থানায় একটা মামলা করছে, জিডি করছে ওই মুজিবুর রহমানের বিরুদ্ধে আর কি, জিডি করে। এরপরে এসে সে পরবর্তী মাসে এসে আমাদের বাড়ির জায়গাটা দখল করছে। প্রশাসনের নাকের ডগায় এরকম একটি ভবন দখল করে টিভি স্টেশন দিয়ে বসলেও কেন সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। আইন বহির্ভূতভাবে ওনার দুর্বলতার সুযোগই হোক আর পারিপার্শ্বিক বেআইনি ক্ষমতা ইউজ করেই হোক, ওনাকে তা ওনার প্রকৃত প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যারা ওনাকে দূরে সরিয়ে রেখেছে সেটা লিগালি লফুলি কোনো রাইটস তাদের নেই। এই যে মাই টিভির ওনার যে লিগাল ডকুমেন্টস আছে সেটার আলোকে অনারেবল হাইকোর্টে স্টে অর্ডার করে ওইটা যে প্রকৃত মালিক, যে রিয়েল অনারশিপ যার রয়েছে, তার হাতে ফিরিয়ে দেওয়ার একমাত্র পন্থা। অভিযোগের প্রেক্ষিতে ক্রাইম এডিশন টিম মাই টিভির দখল করা ভবনের ভিডিও ধারণ করতে গেলে সাথের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে জোর করে ভবনের ভেতরে নিয়ে আটকে রাখার চেষ্টা করে। নর্মালি আপনি কোনো লোগো বা ছবি, বিল্ডিংয়ের ছবি তুলতে আর আদৌ কোনো আইনগত কোনো বাধা নেই। এটা বিল্ডিংয়ের বাইরে থেকে ছবি আমি রাস্তা থেকে তুলবো, বা আমি এটা শুধুমাত্র একটা সংবাদ শিরোনাম বা যে কোনো কারণ হোক আমি এটা তুলবো, সে জায়গায় এটা বাধা দেওয়ার আসলে আইনগত বিধান তাদেরও নাই। যদি না তাদের কোনো নিষেধাজ্ঞার কোনো সাইনবোর্ড অথবা কোনো নিষেধাজ্ঞার কোনো রুলস দৃশ্যমান না থাকে, কোথাও থাকতে হবে যে এটা এই ছবি তোলা যাবে না, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এটা তোলা যাবে না, এবং এই ছবি পাবলিশ করা যাবে না, থাকতে হবে। যদি না থাকে তাহলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। যদিও পরিচয় জানার পর ভোল পাল্টে ফেলে মাই টিভি কর্তৃপক্ষ। কি হয়েছে ভাই, আপনি আমাদের লোকজনের নিয়ে আটকে রাখছেন, ঘটনা কি ভাই? ভাই প্রথম কথা হচ্ছে আপনি না এই মাঝখানে এরা যে আসছে এগুলো জানি না। ও আমার এলাকার ছোট ভাই হয়, নিচে আমি হঠাৎ করে শুনলাম যে ফুটেজ নিচ্ছে, তারপরে নেই বললো যে একজন ফোন করে বললো, মানে আমি মানে একদম কি বলে বলি, মানে আমার জায়গা থেকে আমি অ্যাসাইনমেন্ট করতেছিলাম কালকে, তো ওর নাম বললো তোমার ব্যাকগ্রাউন্ড কি জানো, যে মুনতাসির একজনের ফুটেজ নিচ্ছে, আপনার কথা বললো যে আপনি আপনাকে নাকি চেনে। তারপরে ভাই ওর সাথে তো কথা হয়েছে, ওই বাংলা আছে থাকলে চা খাওয়ার চা খেয়ে যেতে বলছে। দর্শকদের ওখানে গেলে চা খাওয়াইতে ভিতরে নিয়ে যেত, 3-4 ঘন্টা আটকে রাখতো, এগুলি ভাই আমরা জানি। কিন্তু কথা হলো মাই টিভির কাছে আমরা এটা মানে আশা তো করি না। আন্দোলনের মূল নেতৃত্বে থাকা 6 সমন্বয়ককে আটকের পর আন্দোলন এক প্রকার স্মিত হয়ে পড়ে। ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে টিভি প্রধান হারুনুর রশিদের টেলিফোনে এক নারীর সাথে করা আপত্তিকর একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিও আপলোড করার পর হারুন ছাত্র জনতার বিরুদ্ধে অভিযান বন্ধ করে নিজের উলঙ্গ ভিডিও সরানোর অভিযানে ব্যস্ত হয়ে যান। ওই দিন বিকেলেই হারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন। যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ জানান। হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে। জুবায়ের জানান রাতভর তাকে টিভি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করে তৌহিদ আফ্রিদি। ইন্টারনেট সমস্যার মধ্যেও ফেসবুকের সাথে যোগাযোগ করে, টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি। তো এরপর দিন দুপুরের দিকে ডিবি হারুন সাহেবের সাথে আমার দেখা হয় ডিবিতেই। তো উনিও তখন আমাকে নির্দেশনা দেয় যে যাতে করে ভিডিওটা কোথাও না থাকে সেটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তখন হচ্ছে ডিবিতে আমার সাথে সমন্বয়ক যারা ছিল ওদের সাথে আমার দেখা হয়। ওইখানে আমার সাথে 2-3 জনের সাথে দেখা হয়েছিল, তখন তারা ওইখানে আটক অবস্থায় ছিল।
এরপর আমি ডিবিতে লঞ্চ করি, লঞ্চ করার পরে বাসায় চলে আসি। বাসায় চলে আসার সময় ডিবি থেকে আমাকে বলা হয় যে কোনো প্রয়োজনে তারা আমাকে আবার ডাকবে। তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে, বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া, যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। আফ্রিদির কথা না শুনেও উপায় নেই, কারণ ডিবি, এসবি, সিআইডি, এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা, যে কারণে সোশ্যাল মিডিয়া জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাতো। আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। 30 জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আব্দুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয়। হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয়। ডিবির হারুনের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয়, তো ওই ভিডিওটা রিমুভের জন্য হচ্ছে আমাকে নক করে, এন্ড আমি বেসিক্যালি ওটা রেকর্ড করে রাখি সেকেন্ড পার্টে। ওই ভিডিও রিমুভের জন্য বলে যে যত টাকা লাগে সে দিবে, জাস্ট ভিডিওটা সব জায়গা থেকে রিমুভ করতে হবে। তো আমরা বলি যে না, এটা পসিবল না, এটা সব জায়গায় ছড়া টড়া গেছে, আমার টিম এটা করতে পারবে না, মানে একটা কিছু তো বলতে হবে। সো আমি ওটা আসলে রেকর্ড করে রাখি। আব্দুল্লাহ আল ইমরান তৌহিদ আফ্রিদির আরো অনেক কুকর্মের সাক্ষী, কারণ ইমরান এক সময় তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ও একটু নাটক টাটক সাজাচ্ছিল, বলতেছিল পেজটা হ্যাক হয়ে যাইতেছে, এই হইতেছে সেই হইতেছে। তো সাডেনলি ধরেন ওই টাইমে আমাদের রিমুভ করে পেজ থেকে, এরপরেই বলে পেজ হ্যাক হয়ে গেছে, এই হয়েছে। তো আমি তো আসলে বুঝি নাটকটা তখন। আব্দুল্লাহ আল ইমরান আফ্রিদির অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে। যখন আমি পোস্ট করি একটু ইনডিরেক্টলি যে ইনফ্লুয়েন্সারদেরকে আমি ইনফ্লুয়েন্সার বলি, এন্ড বড়লোকের এক ছেলে এরকম ম্যানেজ করতেছে, এসে হয়। তো তখন আসলে আলটিমেটলি পোস্টটা একটু যখন রিচ পাওয়া শুরু হয়, তখন আমি মানে প্রশাসনিক জায়গা থেকে লাইক যেটা সিটিটিসি ছিল ওই টাইমে, সো ওই জায়গার এক কর্মকর্তা থেকে আসলে ফোন পাই। ইমরানের সাথে আফ্রিদির একটি গোপন ফোন রেকর্ড আমাদের হাতে এসেছে, যেখানে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হয় ইমরানকে সরকারি বাহিনীর ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ ভাই, কথা বললাম, ও বললো যে ভাই এটা পসিবল হবে না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে, তো অনেকে রাইট ম্যানেজারে আছে, সো এতগুলো ভিডিও আসলে এগুলো ভাবে রিমুভ করতে পারবে না। মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয় ভাই, এখন আসলে পসিবল হবে না। ওরা এটাই বলবো যে ভাই মানা করে দেন, এটা পসিবল হবে না এভাবে। এটা কি ড্রাইভে যাচ্ছে না? হ্যাঁ, ড্রাইভ, টেলিগ্রাম গ্রুপ, ইভেন অনেক ওয়েবসাইট। আমার সিডি থেকেও ফোন দিছিল, পসিবল হবে। বলছি যে আমি তো ঢাকার বাইরে, এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে, এন্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না। ডিবি প্রধান হারুনের পক্ষ হয়ে তৌহিদ আফ্রিদি কল করার কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ আল ইমরান ফেসবুকে একটি পোস্ট করেন। এর কিছুক্ষণ পরেই সিটিটিসি থেকে ইমরানকে একজন কল করে পোস্টটি সরিয়ে ফেলতে বলেন। আমি কোনো আফ্রিদি বা কারো করে কোনো পোস্ট করি নাই, আমি একটা পোস্ট করছি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। একটা ঝামেলা তৈরি, তুমি তো আমার করে আন্দোলনের পক্ষে বা ওদের কোনো পোস্টটাও ব্যক্তি হিসেবে এখন বুঝতে ক্লিয়ার করে দিও না, তাতে কিছু জায়গায় ঝামেলা হচ্ছে না, দেখো যে আমার ফোনটা আসছে। আফ্রিদির সাথে দীর্ঘদিন কাজ করেছে এমন আরো অনেকের সন্ধান আমরা পেয়েছি, যাদের সবার গল্প প্রায় একই রকম। তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল। ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই, ওই দিন পিছন থেকে একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন, আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি, আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন। স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন, যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন। আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে। আমাকে আবার বলতেছিল, টিটকারি করে মজা করে বলতেছিল, ইসলামিক ভিডিও তো ভালোই বানান, দাজ্জাল বানায় তো ভালোই ইনকাম করছেন, কত করলেন ভাই? ওই সময় যে আমার যে পরিমাণ রাগ উঠছে রে ভাই, কিন্তু কিছু করতে পারি না। এই মামলা কোর্ট থেকে সমাধান হয়, যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পাই না। এই ভিডিওটি তৌহিদ আফ্রিদির আস্তানায় ধারণ করা। এখানে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে তাকে বরণ করা হতো। লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে, মেট্রো রেল নিয়ে, এক্সপ্রেসওয়ে নিয়ে, আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে
ভিডিও বানায়, তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই, ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও। আফ্রিদির আয়োজনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেয়া হয় সেই ভিডিও রেকর্ড করা অসম্ভব। তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। আজকে ওঠার মতো তথ্য হলো নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরো ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন। এখানে পায়ের উপর পা তুলে বসে হচ্ছে একটা বেনসন সিগারেট চাইলো, সিগারেট ধরা বলতেছে ভাই এবার বিচার করেন। তো এখানে ব্রিগেডিয়ার কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে নাকি এটা হচ্ছে ইসিবি চত্বরে ওয়াসি টাওয়ার, মানে বেধড়ক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে। ও এক হাতে সিগারেট খেতে থাকে, আরেক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই, কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি, প্রায় 30 থেকে 35টা থাপ্পড় আমাকে মারে খুব জোরে জোরে। আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসায় রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না। তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে, কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে, মেজরের সামনে সিগারেট খাচ্ছে, পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির, সেখানে প্রাইম মিনিস্টারের সাথে ছবি, আমাকে বলতেছে এখানে অনেক এমপিরা এসে মারধরের শিকার হয়, মাইক খেয়ে যায়, পরে যে শিক্ষা হয়, আর যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয়। এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে ভিডিও আমাদের করে রাখছে। সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনে আফ্রিদি সায়েমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায়। তো এখন গুম করে তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না, তোর তো বাপ নাই, তুই তো বুঝবি না, তোর মা বোন তোরা হারাইলে বুঝবে। তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে নিস। তোর বাবার আর্মস এর বিজনেস 2009-10 থেকে মানে এইভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখাইতো। সো এখানে ও নিজে পিস্তল নিয়ে যায়, আমাদেরকে পিস্তল দেখাইতে যায়। আমাদের অনুসন্ধানে আফ্রিদির নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে, যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন। কোনো না কোনো ভাবে একটা ভিডিও করবে, উল্টাপাল্টা কোনো একটা ভিডিও করবে, ধরেন ওটা যদি মানে এনাফ এভিডেন্স না হয় এটা ব্ল্যাকমেলের ক্ষেত্রে, তখন কি করবে, এটা মেয়ে দিয়ে দিবে, কারণ ওই জিনিসটা তো ভাই মানুষের সমাজে কলঙ্কিত ভাবে মানুষ দেখে বা ওরা খারাপ চোখে দেখবে। সো ওই রকম কোনো না কোনো ভাবে ওই মানুষটার অপদস্থ করার জন্য ওই রকম ভাবে ওরে ডাউনফলে আনানোর পর দেন ওই মানুষটা তো জানে না, ওই মানুষটা জানে সে এনজয় করছে, পার্টি করছে, দেন কোনো দিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায় তখন ওরে পিছন থেকে ঘাড় মটকা ধরার জন্য ওর ওই ভিডিও, ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষ ট্র্যাপ করে থাকে। জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন। ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে, গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে, গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাকআপ আমরা দিব, এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটররে ওইভাবে মানে টাকার লোভ দিছে, যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকভাবে অপদস্থ হয়েছে। আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন এই নারী। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে। তৌহিদ আফ্রিদির সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়, তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার, কিন্তু টিভি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয়। তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার। সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়, বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভোটটা হুমকি দেয়। ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলালে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মন নিতে পারে। কি জানি মাত্র বললাম, এটা রিপিট করো।
বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগে রসকস নেই, বিয়ের পর তো আরো দূরে। উনি কিভাবে বললো? ওনাকে আমি কি তোমার উপরে কিছু ছিল? হ্যাঁ, কোথায় তুমি? হ্যালো, কই কি করো? এই যে আমি রাত্রেবেলার মধ্যে আসতেছি। ও কোথায় আসবা? তোমার ঠিক করবো রাত্রে। আচ্ছা ফোন দিও, আগেই জানাও। হ্যাঁ, কোথায় তুমি? অফিস কাজে। অফিস থেকে গাড়ি চালাও? না না, অফিস। আচ্ছা তো এখন কি করবো বলো একটু? কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু? রাত্রে না, আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি আসলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু ড্রাঙ্ক। চলবে না, সমস্যা কি? আচ্ছা, কথা বলতে পারো না? ওইটা মাইকাবা। হ্যাঁ, বুঝিনি। মাইকাবা গাদা কেন? তুমি এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? হ্যাঁ, আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ, কি করো? আচ্ছা যাক, 1%। হ্যাঁ, এটা আমি আমি আসছি। কেন তুমি? এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি। শামসুল আরিফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক। পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপটে রিসাকে বিয়ে করে আফ্রিদি। রিসার সাথে আমার সম্পর্ক হয়, আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসতো। হঠাৎ করে আমার একদিন রাতের বেলা, রাত 12টা 12:30টার দিকে ফোন আসে। তো ফোন এসে বলে যে আমি ডিবি কার্যালয় থেকে বলছি, আপনি বলে কোন মেয়েকে ডিস্টার্ব করেন? তা আমার ধারণা হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না, কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক, সামনে বিয়ে হবে। তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি, তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে। বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক, সে আওয়ামী লীগের পাওয়ারে, ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্ত করার চেষ্টা করছে। কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ, তাই আমি এই জিনিসগুলা নিয়ে কোনো আর আগাই নাই। ইভেন আমি এটাও শুনছি যে তহিদ আফ্রিদির সাথে যখন রিলেশনশিপ হয়, তারপরে মুনিয়ার সাথে, বসুন্ধরার যে মুনিয়ার সাথে তহিদ আফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল। তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাকে পড়ে গেছে রিসা, কারণ তহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না। তো একটা ট্র্যাপে পড়ে গেছে, তার মধ্যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা সরকার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে। তো ওই পারপাসে ও রিসাকে বিয়ে করছে। আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 2টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার CR 565/24 নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি। মামলা তো এটা চলমান অবস্থায় আছে আর কি, আমরা এটা তো মানে এখনো আমরা আন্ডার ইনভেস্টিগেশনে আছে, এই পর্যায়ে আছে। একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ দুর্জয় আহমেদ আফ্রিদিকে 46 নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন 2024 সালের 20 জুলাই মধ্য বাড্ডা ইউলুব এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের উপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি, যার একটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে। অনুসন্ধানে আমরা রাহি নামের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার নিয়েছি, যাকে গত 3 মাস আগেও ডেকে নিয়ে নির্যাতন করা হয়। রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে 3 লাখ টাকা অফার করেছিল আফ্রিদি, কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয়। জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করা হয়। আপনি ফোন দিয়ে কয় ওই যে সরকারের যে ইয়েগুলা ভাঙচুর হইছে, মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু এর বাঘের মতো ডরাই, আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরাই, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো, সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম, তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো